পড়ছিলাম আমার বোবা ফুল কলমে তৃপ্তি এহসান নওরা পর্ব সংখ্যা 40 এর শেষার্ধ। রকস্টার সাহেব, এনিথিং রং? এভাবে তাকিয়ে আছেন যে? বর্ণর ভাবান্তর হলো কই? দৃঢ় চোয়ালে তাকিয়ে রইল কঠোর দৃষ্টি ফেলে। টেবিলের কিনারায় হাতের মুঠো এমনভাবে চেপে ধরল যেন গড়িয়ে রেখে দিতে পারলেই তৃপ্তি মিটত। দাঁতে দাঁত নিষ্পেষিত করে জবাব দিল, এক্সকিউজ মি ডক্টর, এরা আমার চোখ, এদের মালিক আমি। যখন যেভাবে ইচ্ছে তাকাতে পারি। কৈফিয়ত দিতে হবে? অ্যাবসোলিউটলি নট। ক্ষণকাল স্থির চেয়ে ঠোঁটে ঠোঁট টিপে মৃদু হেসে দুদিক মাথা নাড়ল মেহরাব। এহেন কঠোর প্রত্যুত্তরে অপমানিত বোধ করল না, বরং কেন যেন হাসি পেল। ইমমিচিওরদের মতো লাগছিল বর্ণর হাবভাব। প্রাইমারি স্কুলের বাচ্চারা সামান্য কারণে যেভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, অনেকটা তাদের মতো মনোভাব। বর্ণর নজর এড়ায়নি মেহরাবের হাসি। গলা জেরে কেশে মেহরাব বলল পুনরায়, কি খাবেন রকেস্টার? কেন, আপনি খাইয়ে দেবেন? অদ্ভুত কথাবার্তায় বর্ণ নিজেও খানিক চকিত হলো। ঘোরের মাঝে অবুঝের মতো কিসব বলে যাচ্ছে, তার ব্যক্তিত্বের সাথে আদৌ এসব যায়? বিরক্তিতে চবাচক শব্দ তুলে কপালে আঙুল ঘষে। রাগলে মেজাজ নিয়ন্ত্রণ হারিয়ে তা ভাঙচুর। সামনের জনকে তিক্ত আঘাতে জর্জরিত করতে একটুও বিবেকে বাঁধে না, অনুশোচনাও হয় না। তবে ডক্টর মেহরাবের প্রতি সে বিশেষ কৃতজ্ঞ। আফটার অল, ফুলকে সুস্থ করার পেছনে তার অবদান রয়েছে। নচেত। মেহরাবের নজর গেল বর্ণার ডান হাতের দিকে। দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে। গত রাত খোলা দরজা রেখে উদম পিঠে ঘুমে বোধ হয়েছিল নিজ কক্ষে। ভোরবেলা মায়েরার বিস্মিত কণ্ঠে ঘুম ছুটে, মেহরাব পিঠে কি হয়েছে রে তোর? 4 আঙুলের ছাপ মনে হচ্ছে। এটা মানুষের নাকি কোনো জন্তুর? ব্যথা অনুভব হচ্ছিল তার, কিন্তু পিঠ হাতড়ে দেখেনি। আপুর কথায় আয়নায় পিঠ পিছে দেখে সত্যি 4 আঙুলের কালশিটের ছাপ পড়ে আছে, যার সম্পূর্ণ ক্রেডিট রকেস্টার আশফিয়ান বর্ণর। যাক, তবুও মন্দ নয়। সিঁড়ি গড়িয়ে হাত পা নাক শির ভাঙে হসপিটালের বেডে শুয়ে পড়ার চেয়ে। এন্টারটেইনমেন্ট নিউজে একটা বিষয়ে চোখ পড়েছে। হেডলাইন, রকেস্টার আশফিয়ান বর্ণ এখন ঢাকায়। ইতোপূর্বে পরিচয় গোপন রেখে এখানে তার পদধূলি পড়লেও বোধ করি আড়াল থেকে তার ঢেকে রাখা মুখখানি কেউ দেখে নিয়েছে এবারে। ভিডিও করে নেটে প্রকাশও করেছে। শেরাটন ঢাকা হোটেলে কাল সন্ধ্যাবেলায় ফ্যান্সরা সব ঘিরে রেখেছিল বেশ খানিকটা সময়। অটোগ্রাফও দিয়েছে অহরহ। নিজের ইমেজ সতেজ রাখতে বর্ণ আবার পটুদের শীর্ষে। মেজাজ খোয়াই যাক, বিরক্তে মাথার শিরা ছিঁড়ে যাক, দাঁতে দাঁত চেপে অধর থেকে নজর কাড়া হাসি সরাতে ভুল হয় না তার। শুভাকাঙ্ক্ষীদের সামনে আজ ইন্টারভিউ আছে সন্ধ্যা 7টায়। লোকেশন ঢাকার আশেপাশেই। বর্ণ সুঠাম দেহে পরিধানে আছে কুচকুচে কালো লেদার জ্যাকেট, সিলভার এমব্রয়ডারি করা হোয়াইট টি শার্ট, ফোল্ডেড ব্লু জিন্স, পায়ে চকচকে ব্ল্যাক স্নিকার। পুরুষটির হাঁটার ধরন, চোখের শৌচালয় ক্ষুরধার দৃষ্টি, এমনকি প্রতিটি স্টেপই গাম্ভীর্য আত্মবিশ্বাসপূর্ণ, তাতে অভিজাত্য লেপটানো। আইজা ছেলের দিকে মোহিত চোখে চেয়ে বেশ অনেকক্ষণ চেয়েছিলেন। মনে মনে দোয়া করে দেন ছেলে তার সব দিকেই পারফেক্ট, মাশাল্লাহ। খালি মাত্র অতিরিক্ত রাগ, অথচ বর্ণর চলনে বলনে সহজে বোঝা যায় না। তিনি বুঝতেন না যদি না সেদিন অভ্রর সাথে দেখানো সেই নিষ্ঠুর প্রতিক্রিয়া না দেখতে পেতেন। বর্ণ কিন্তু জেদি। নিষেধের প্রতি তার শুরু থেকেই একটু বেশিই আকর্ষণ। খানিক পরেই বেরোবে ইন্টারভিউর উদ্দেশ্যে। হসপিটালে এসেছিল বর্ণ, কোনো বিশেষ কারণ নেই। ব্যাস পা দুটো যেন অবচেতনেই হোটেল ছেড়ে এখানে উপস্থিত হয়েছে। সুখ তখন হুইল চেয়ারে। ডান পাটা হাঁটু থেকে পায়ের পাতা অবধি আজও ব্যান্ডেজে চুপানো। বর্ণকে দেখা মাত্রই মুখ লুকিয়ে আইজার আঁচলের তলদেশে চলে গেল। বর্ণ এক ঝলক তাকে দেখে আম্মুর দিকে চায় প্রশ্নাতীত। ভদ্রমহিলা বলেন, ডক্টরের পরামর্শে করিডোর ঘুরিয়ে আনছি। অনেকদিন তো পড়েছিল বেডে, এখন একটু রুম ছেড়ে বের হওয়া প্রয়োজন নয় কি? সুখের মাথায় হাত বুলিয়ে দিলেন আইজা। রুবায়েত ফ্ল্যাটে গেছে কোনো দরকারে। সাইমাকেও সাথে নিয়েছে। নুরা তামিজ সাহেবের সাথে বাহিরে। ধীরে ধীরে চোখ মুখের সামনে থেকে আঁচল সরালো সুখ। চোখ তুলে একবার বর্ণকে দেখে নজর নামিয়ে নিলেও মানুষটি দৃষ্টি সরায় না, এক দৃষ্টে চেয়ে রইল। চুলগুলো আগের তুলনায় খানিক বেড়েছে সুখের। কানের লতি অবধি ঢেকে আছে। হলদেটে ফর্সা মুখশ্রীটা ফ্যাকাশে রক্তশূন্যের মতো লাগছিল। শুষ্ক ঠোঁটজোড়া নিষ্প্রভ। চোখের দৃষ্টিতে চঞ্চলতা খুঁজে পাওয়া দুষ্কর। সব যেন ধুধু মরুভূমি। বর্ণ সুখকে ডাকে না। সে জানে মেয়েটা সাড়া দেবে না। ইচ্ছাকৃত হাতের ঘড়ি আর ওয়ালেট ফ্লোরে ফেলে দিল হঠাৎ। স্রোতে ভেসে যাওয়ার মতো ঘড়ি স্লিপ খেয়ে খানিক দূরে চলে যায়, প্রায় বেডের নিচে। সাবধানে বর্ণ, দেখলে তো পড়ে গেল। দাঁড়াও, ঘড়ি আমি এনে দিচ্ছি। আইজা ছেলের বেপরোয়া পানায়
হতাশ হয়ে সুখে স্থির রেখে পিছনে গিয়ে ঘড়ি তুলে নিতে যায়। ওয়ালেট হুইল চেয়ারের নিকটেই পড়েছে। বর্ণ আচমকা ঝুঁকে গেল সেদিক। কাঙ্ক্ষিত জিনিসটা হাতে তুলে তড়িৎ উঠে না গিয়ে ফট করে সুখের দিকে ফিরে। সে সময় সেও আর চোখে চেয়েছিল বোধ করি। বর্ণর চক্ষু হাসল। অধর যুগল দেখা যায়নি মাস্কের আড়ালে। আই মিসড ইউ ফ্লোয়ার কুইন। আই ফেল্ট অ্যান ইম্পেটিশন ডিপ ইন মাই হার্ট। সত্যি বলছি, এমন অনুভূতির সাথে আমি কিন্তু পরিচিত ছিলাম না ফুল। ডু ইউ নো হোয়াট দিস ইজ হ্যাপেনিং? সুখের কর্ণকঠোর পৌঁছানো বর্ণের আবেশ মাখা ফিসফিসা নিঃস্বর। তার কি বিস্ময়ে প্রফুল্লে বা হতবাকে আনন্দ অশ্রু বিসর্জন দেওয়া উচিত নয়? বহুকালের আকাঙ্ক্ষা এতদিনে পূরণ হয়েছে বলে। অথচ সে তখন পাথরের চোখে অদৃশ্যে তাকিয়ে। কোনো প্রতিক্রিয়া নেই। সীমাহীন অত্যাধিক উচ্ছ্বাসের ঘাটতি ছিল তার সুশ্রীতে। বর্ণ কিঞ্চিত অবাক হয়েছিল কিনা বোঝা বড় দায়, তবে সুখের নিথর মুখশ্রীকে বোবা চোখে চেয়েছিল অল্পক্ষণ। কোথাও একটা অদৃশ্য দহন হচ্ছিল কি বর্ণর অন্তঃস্থলের গহীনে। একটা চিনচিনে সূক্ষ্ম ব্যথার উপদ্রব হয়েছিল হৃৎপিণ্ডে। হঠাৎ মনে পড়ছে কি সেদিন সুখের ক্রন্দনরত কথাগুলো। এমন একদিন আসবে যেদিন আপনি আমার হাত চাইবেন, আমায় ডাকবেন, কিন্তু সেদিন আমি পাগলা প্রেমিকা হয়ে সাড়া দেব না। কাল থেকে মাহির কিছু একটা বলতে চাইছে, কিন্তু সাহসে ধরছে না বর্ণের সামনে মুখ খুলতে। আর চোখে চায়। ছিটে মাথা হেলিয়ে বরাবরের মতো বর্ণ চোখ বোঝে, কিন্তু ঘুমন্ত নয়। হঠাৎ করেই মুখ খুলল। কিছু জানতে চাস? সুযোগ যেন নিজেই ধরা দিল। স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে মহির গলা খাকারি দিয়ে মৃদু গলায় কৌতূহল মিশিয়ে বলল, বস, মিশমিকে কি শাস্তি দিয়েছেন? জানা খুব প্রয়োজন। মাহের হতাশ হয়। সে বর্ণের অ্যাসিস্ট্যান্ট শুধু। তার এই একটি আর্টের জনসাধারণের আড়ালে থাকা বর্ণের স্পেশাল চরিত্র সম্পর্কে একটু একটু ধারণা থাকলেও বেশি দূর অবগত নয়। অনেকবার সেই গ্যাংয়ে প্রবেশের আগ্রহ দেখালেও বর্ণ অগ্নিশীতল দৃষ্টি দেখে মনের ভাব মনেই পুষে রেখে দিয়েছে সযত্নে। এই বসটাও না, চোখের ইশারায় বেশি কথা বলে, মুখের চেয়ে বেশি হাত পা চালায়। আজব প্রাণী। বন্ধরত চোখেই বর্ণ বাঁকা হাসে। রাত গভীর থেকে গভীরতায় ধাবিত হচ্ছে টিকটিক। ব্যস্ত শহর ধীরে ধীরে নীরবতাকে গ্রাস করছে। বর্ণ হুট করে চোখ মেলে। গাড়ির বাইরে আয়নায় দৃষ্টি নিক্ষেপ করে। একটা বাইকার আসছে পিছু পিছু। তার কিছু দূরে চোখ হাঁটালো, আরো চেনা চেনা বাইক চোখে পড়বে। একটা বৃত্তাকার অগ্নিরেখা। বৃত্তের চারপাশে ঊর্ধ্বমুখী দাউ দাউ জ্বলছে অগ্নিশিখা। এই আগুন চেনাতনা আগুন নয়। এটা পানিতে নিভে না, বরং দ্বিগুণ ধ্বংসাত্মক হয়ে স্ফুলিঙ্গ ছড়ায়। এটা এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে না। কন্ট্রোলার যতটুকু কামনা করে ততটুকুতে সীমাবদ্ধ থাকে। হলদেটে আগুনের তেজ বাড়তে বাড়তে ক্ষণে ক্ষণে রক্তিম হয়ে ওঠে। বৃত্তের ঠিক মাঝ বরাবর একটি নারী দেহ শুয়ে আছে। ঠিক শুয়ে নেই, বরং সে বাধ্য। উঠে দাঁড়ানোর সামর্থ্য হারিয়েছে। দেহের আকর্ষণীয় মসৃণ ত্বকগুলো ষাটোর্ধ বৃদ্ধার মতো ঝুলে গেছে। মাংস গলতে শুরু করেছে। নারীটির নাম বোধহয় মিশমি। বোধহয় বলার কারণ হলো তাকে দেখে শনাক্ত করার উপায় নেই কিসে। এমনকি তার নিকটতম আপনজনও এই অবস্থায় তাকে দেখলে শনাক্ত তো দূর, ভয়ে পিছু ছিটকে পড়বে বহুদূর। বর্ণ তার মুখের কথা রেখেছে। সেদিন মিশমিকে ওয়ার্ন করা হয়েছিল, যদি সে কখনো কোনোদিন শিকদার পরিবারের দিকে ক্ষতির উদ্দেশ্যে চোখ তুলেও তাকায়, তার এই সস্তার শরীর জ্বালিয়ে দেওয়া হবে। মিশমি শেষ পর্যন্ত পায়ে পর্যন্ত পড়েছিল একটু বাঁচতে, কিন্তু নিষ্ঠুর হৃদয়হীনের মন গলাতে সক্ষম হয়নি। তার অবস্থান হয়েছে আগুনের মধ্যভাগে। খানিক দূরত্ব বজায় রেখে গোলাকার হয়ে আগুন জ্বলছে থই থই। আগুনের উচ্চতা মাথার উপরিভাগ অবধি। সে তবু এই নাশকতা থেকে বেরোতে পারত, যদি না আগুনের আগে উঁচু দালানের সম কাচের মতো ধবধবে স্বচ্ছ দেখতে জিনিসটা না হতো। ওটা কাজ না। মিশমি হাঁকিয়েছিল একবার। মানবদেহ সেটাই লাগতে ইলেকট্রিক শকের মতো অনুভূতি দিয়ে তাকে ছুঁড়ে ফেলেছে ফ্লোরে। দ্বিতীয়বার সাহস হয়নি তার ধারের কাছে যেতে। অতঃপর ধীরে ধীরে মৃত্যুকে বরণ করতে হবে নিজেরই চোখের সামনে। এমন তো হওয়ার কথা ছিল না। তার পাপের পরিধি কি এতটাই বিশাল যে পরিণত এতটা ভয়ঙ্কর হতে হলো? গত হলো প্রায় 4 সপ্তাহ। আজ সুখ বাড়ি ফিরবে। দীর্ঘদিন পর বাড়িতে রব রব একটা ভাব ফুটে উঠেছে। আইজা রান্নাঘরে। তার পাশ থেকে সানন্দে এটা ওটা রেডি করে এগিয়ে দিচ্ছে তোহফার রামসা। এ বাড়িতে চুলোয় আগুন ধরার দায়িত্ব কেবল বাড়ির বউদের। ধারণা করা যায় যদি 1000টা মেইডও থাকে, তবু রুবায়াত কিংবা আইজাই রান্না করবেন। সপ্তাহে 3 দিন 12টা থেকে 3টা পর্যন্ত ব্যান্ডের সাথে বন্য রিহার্সেল থাকে। আজও আছে। অতএব সে বাড়ি নেই।
হানিফা বেগমের উৎকণ্ঠা বেশি লক্ষ্য করা যায় সুখকে দেখার। অভ্র মুখ বাঁকিয়ে পাশে বসলো ড্রয়িং স্পেসে। কি বুড়ি, হঠাৎ দজ্জালের দল পাল্টে পীর দরবেশ হয়ে গেলে যে? ওহো, সুখ আপিকে বহুদিন গালমন্দ করতে না পেরে হার্টের যন্ত্রণা বেড়েছে নির্ঘাত। কোথাও অ্যাটাক প্যাটাক হয়ে যাবে না তো বুড়ি? তোমার হার্ট কিন্তু এমনিতেই দুর্বল। বৃদ্ধা বেজায় খেপে গেলেন। দুর্বল গলায় হাতখানা তুলে হুঁশিয়ারি দেন, ছোট বান্দর, এটা কি দেখছস? একটা ডিমও গালের নিচে। আমি কি সবসময় ওরে গালমন্দ করতাম নাকি? আদর তো করতে দেখতাম না কোনোদিন। আমার চোখে কি তবে এতদিন ছানি পড়া ছিল? অভ্র, ইয়েস মম, বাধ্যের মতো জবাব দিয়ে পিছু ঘুরে অভ্র। আইজার চোখ রাঙালেন। কতবার নিষেধ করেছি দাদুর সাথে এভাবে কথাও না বলতে। উনি এবারের বয়োজ্যেষ্ঠ। থমকে যাওয়া চোখে আশেপাশে তাকায় সুখ। ওপর থেকে ফুল ছিটাচ্ছে তোহফা, নোরা আর অভ্র। তাদের এহেন পাগলামতে সুখ শুষ্ক ঠোঁটে একবার নিষ্প্রাণ হেসেছিল কেবল। পর থেকেই চুপটি করে আছে। তামিজ সাহেবের হাত থেকে তোহফা হুইল চেয়ারে করে সুখকে এগিয়ে নিল ড্রয়িং রুমের দিকে। মাথা ঘোরাচ্ছে রোবায়াতের। অনুভূতি এমন যেন পুরো পৃথিবীটা ঘুরছে। চোখ মেলে রাখা কষ্টকর। আইজা ওনাকে রুমে দিয়ে এলেন। হানিফা বেগম জানতে চাইলেন সুখকে অনেকক্ষণ পর্যবেক্ষণের পর। কেমন আছিস নাতনি? কণ্ঠস্বর কোমল। দাদুর মুখে এমন সুর শুনে সুখের কান দুটো সর্বদা মুখিয়ে থাকতো, অথচ আজ তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। প্রায় অল্পক্ষণ পরেই ঘাড় কাত করে উত্তর দিয়েছে, ভালো। ড্রয়িং রুমে একজন উপস্থিত ছিল আগে থেকেই, আশফিয়ান বর্ণ। সুখের চোখে চোখ পড়ল হঠাৎ করে। ঘন ঘন দুদিকে মাথা ঝাঁকিয়ে মেয়েটা দ্রুত মাথা নামিয়ে নিল। বর্ণ এগিয়ে আসে ধীরে, ঠোঁট নাড়িয়ে নিঃশব্দ বলল বোধ হয়, ওয়েলকাম জানেমান।